একটা মেটিকুলাস প্ল্যান চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামী নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বাধা হিসাবে সামনে আসবে একটা। দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে, বাংলাদেশ আর টেরা করতে পারবে না, শুধু একটা দিন এক জায়গাতে। এদিকে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে হাসিনা ও আওয়ামী কর্মীর মাস্টার প্ল্যানে। বাংলাদেশে আগামীতে কি হতে যাচ্ছে? ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, 16 ডিসেম্বর আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। শুধু এটাই না, সাবেক প্রধানমন্ত্রী চুট করে দেশে ফেরারও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পঞ্চম দিনের মতো উত্তাল হয়ে উঠেছে। আবারও রাজনীতিতে সক্রিয় হতে চান সাবেক। বাংলাদেশ আওয়ামী লীগের একাংশের যারা নেতাকর্মীরা আছেন, তারা অনেকে এখনো এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বেশি ক্রিয়াশীল। বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে ক্রিয়াশীল এবং তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে। আপনার অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে। একটা স্নায়ু যুদ্ধ চলছে দেশে, একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্নায়ু যুদ্ধ চলছে। এই যে বাংলাদেশকে লুটে নেওয়ার সুযোগ, হাসিনার পতনে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে। আমি কিন্তু কইতেছি সম্ভাবনা, এখনো হাতছাড়া হয়নি। তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায়। তাহলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরো স্ট্র্যাটেজি বুঝবেন। কি সেটা, আসেন সেটা দেখি। বিএনপি আর ক্ষমতায় আসবে না বলে মন্তব্য করেছেন নারায়ণ। বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি। এই বিএনপিকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে। বিএনপি নাকি থাকবে না, বিএনপি নাকি নির্বাচন করতে পারবে না, বিএনপি নাকি ক্ষমতায় বসবে না। অন্যদিকে আওয়ামী সমর্থকরা কি বলতেছে? তারা শেখ হাসিনাকে দেশে আনবে, তারা শেখ হাসিনাকে দেশে আনার জন্য যুদ্ধ করতেছে এবং রাজপথে কিন্তু অনেক হই হুল্লোড় করতেছে। সেইগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আওয়ামী কর্মীরা কি তাণ্ডব চালাচ্ছে। দর্শক শ্রোতা, এই ভিডিওতে অনেক কিছুই প্রমাণ করে দিব বিএনপি কি নির্বাচন করতে পারবে এবং বিএনপি কি ক্ষমতায় বসবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই ঘটনাগুলো এবং বিএনপির পিছনে কে কে লেগেছে। আপনারা তো বুঝতেই পারেন, তাও আপনাদের সামনে সবার মুখোশগুলা এই ভিডিওর মাধ্যমে উন্মোচন করব। দর্শক শ্রোতা, ভিডিওর প্রথমে যেই অংশ বিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত কিন্তু এখন থাকবে। আমার আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানে দেখতে পারবেন বিএনপিকে নিয়ে সবাই কি বলতেছে, অন্যদিকে আওয়ামী লীগ কীভাবে ফিরতেছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা কিন্তু নতুন রূপ দেখায় এবং তার বক্তব্যের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করতেছে। এইগুলা শুনে অনেকে কিন্তু আতঙ্কে আছে এবং অনেকের হাত পা কাঁপছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। অনেক কিছু কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আর একটা কি বলা হয় যে একটা তেলেসমতি টাইপের ঘটনা ঘটবে। শেখ হাসিনা বাংলাদেশে এয়ারপোর্টে পা দিবেন, তারপরে হুড়হুড় করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলে দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিবেন। তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন। আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন। ঠিক এরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন। কিন্তু এই খোয়াবটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাকে একটু বুঝতে হবে যে আসলেই এই দৃশ্যটা কত দ্রুত হবে বা কত বছর পরে হতে পারে। এটা অনেকেই বুঝছেন, আবার অনেকেই বুঝতে পারছেন না। তবে এটা সহসায় ঘটার কোনো কারণ নেই, কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে, রাজনৈতিক দলগুলো জুড়ে, বিশ্ব জুড়ে যেই একটা সিস্টেম ক্রিয়েট করা হয়ে গেছে শেখ হাসিনার বিপরীতে, এই সিস্টেমটা এত সহজে ভাঙা কিন্তু সহজ বা কি বলা হয় যেটা ইজি একটা ওয়ে না। তো যাই হোক, তারপরেও এই যে ফিলিংসটা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ফিলিংসটাতে ভোগে, এটা কিন্তু ভারত বোঝে। আর ভারতের যে রাজনৈতিক গোষ্ঠী বিজেপি, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একজন নেতা শুভেন্দু মজুমদার একদম কি বলা হয় যে আমার কাছে মনে হয় মুখ্য সূক্ষ্ম একজন মানুষ না, এমনি তার শিক্ষা আছে কিন্তু রাজনৈতিকভাবে মুখ্য সূক্ষ্ম মানুষ, প্লাস রাজনীতিটার মধ্যে এথিক্সই ঢুকাই রাখছে আপনার কি বলা হয় যে ধর্মকে কেন্দ্র করে আর বাংলাদেশকে হেয় করে। এই ব্যক্তি বাংলাদেশ নিয়ে একের পর এক যে সকল বক্তব্য দিয়েছে, মোটামুটি সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে এখন চিনেছে। এখন শুভেন্দু নতুন একটা খেলা শুরু করেছে। এই খেলাটাতে একটা সাপোর্টিং শ্রেণী কিন্তু শুভেন্দু পাচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থক আছেন, রাজনীতির মাঠের ইস্যুগুলো অনেকটা বোঝেন না, তারাই কিন্তু শুভেন্দুর এমন বক্তব্যে মনে মনে স্বপ্ন দেখছেন। কিন্তু
এগুলো শুভেন্দুদের রাজনীতি, আর আপনারা সেগুলোতে পা দিচ্ছেন। ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় বসছে, ভারত রাষ্ট্র হিসাবে কি স্বীকৃতি দিছে নাকি দেয় নাই? দিয়েছে। নরেন্দ্র মোদী, তার সাথে কথা হয়েছে, এটা আপনার বোঝা উচিত। তো এখন একজন বিজেপির নেতার কথায় আসলে কি হবে? তারপরেও ওই যে যখন নিরাশ বা হতাশ জাতি একটু আশার খবর পায়, সেখান থেকে তারা স্বপ্ন দেখতে ভালোবাসে। আপনার শুভেন্দু অধিকারী হঠাৎ করে এক বক্তব্য দিছে, তার এই বক্তব্যে পুরা বাংলাদেশ ভাইরাল, প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। কি তার বক্তব্য হচ্ছে যে আপনার তিনি বলছেন যে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। গতকালকে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই বক্তব্যটা তিনি সামনে এনেছেন। শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, বলছেন যে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। এখন এই বৈধ অবৈধের খেলা হচ্ছে সংবিধান ইস্যুটা আপনার এখানে বারবার বলা হচ্ছে। তো তিনি বলছেন যে অচিরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন, ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। এখন এটা কি ভারত মানে নির্দেশনা দিচ্ছে নাকি তারা ভবিষ্যৎ দেখছে? আমার ধারণা সে ভবিষ্যৎ দেখছে। বলছে যে বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে, বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে। আচ্ছা, এই কাজগুলো কোথায় ঘটছে? এখন শুভেন্দু অধিকারীর একটা কথা আওয়ামী লীগের পক্ষে গেছে, আমাদের অনেক ভাইরা এটাতে সাপোর্ট দিচ্ছেন। তার বাকি বক্তব্যগুলো শুনছেন? আমাদের বাংলাদেশের কোথায় বেছে বেছে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে? যা ঘটনা ঘটছে সবগুলো পলিটিক্যাল ইস্যুতে। এরপরেও 2-4-10টা ঘটনা ঘটছে, সেটা আমরা অস্বীকার করার সুযোগ নেই। আর সেগুলোর জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে, সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি, জনগণ হিসেবে আমরা কিন্তু সচেতন, সমালোচনা করি এবং কি তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই। যে লাউ সেই কুদু, সে কিভাবে? আপনি ধরেন 6 মাস পরে, 1 বছর পরে নির্বাচন দিলেন, আওয়ামী লীগ নির্বাচনে আসলো না, বিএনপি, জাতীয় পার্টি, আপনার এই জামাত, চরমনাই সহ দলগুলো নির্বাচনে আসলো। এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বেশি ক্রিয়াশীল। বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে ক্রিয়াশীল এবং তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে। আপনার অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে। একটা স্নায়ুযুদ্ধ চলছে দেশে, একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে, একটা কোল্ড অফ ওয়ার, একটা টাগ অফ ওয়ার চলতেছে। কারণ কে বিএনপিতে ধরে নিচ্ছে, তারা ছাড়া মাঠে আর কেউ নাই, এটা ধরে নিচ্ছে বিএনপি। ইনফ্যাক্ট তাই আপনি এই মুহূর্তে যদি নির্বাচন দেন বা আরও কর্পোরেশন নির্বাচন দেন, তাহলে নির্বাচনে বিএনপি আপনার সরকার গঠন করার মতো সে ব্যবস্থা আছে। এখন আপনি কি করবেন? এটা একটু খুব জটিল বিষয়। যারা আন্দোলন করেছে তাদের একটা উদ্দেশ্যে আন্দোলন করেছে, তাদের আন্দোলনের ধরনে, তাদের ন্যারেশনে, তাদের বক্তব্যে, তাদের যে উচ্চারণে এবং তাদের এই গত কয়েকদিনের তাদের যে দেয়াল লেখনের বক্তব্যে, তাদের যে গ্রাফিতি, বিভিন্ন জায়গাতে তারা যে গ্রাফিতি করেছে, দেয়াল লিখন করেছে, তারা যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যে আমরা পরিষ্কার বুঝতে পারি দেশের মানুষ যে তারা এক নির্যাতক থেকে আরেক নির্যাতকে যাইতে চায় না। এটা আপনাকে মানুষ হিসেবে আমাদেরকে বুঝতে হবে। এটা তারা অনেকেই দেখি আমি ফেসবুকে লেখে যে আমরা আমরা নৌকা ডুবাইছি, অর্থ এই নয় যে ধানের চাষ করব। এগুলো এদের বক্তব্য এবং সাধারণ মানুষ এটাকে সাপোর্ট দিচ্ছে, প্রচুর আসতেছে। এটা যখন কেউ পোস্ট করে, সেই পোস্টের মধ্যে হুমড়ি খাইয়া লক্ষ লক্ষ ভিউয়ার্স হচ্ছে। তার মানেটা কি? আপনাকে এটা তার মানেটা কি? তার মানেটা হচ্ছে জন আকাঙ্ক্ষাটা কি, জন ইচ্ছাটা কি? জন ইচ্ছাটা হচ্ছে তারা একটা পরিবর্তন চায়, তারা একটা ফ্রেশ ব্লাড চায়। তারা যে ট্রেডিশনাল যে পদ্ধতিতে যে অবস্থায় দেশে রাজনীতি চলছে দীর্ঘদিন থেকে, এবং যেটা গত 15 বছরে মানে একটা দানবীয় আকার ধারণ করেছে, গত 15 বছরে স্বৈরাচারী আকার ধারণ করেছে, ফেসিবাদী আকার ধারণ করেছে, যেটা একটা শয়তানি রাষ্ট্রে পরিণত হয়েছে, এটার থেকে তার পরিত্রাণ চায়। তাদের এই মানুষের, আমি আপনাকে বলি, এই মানুষের এই আশা আকাঙ্ক্ষা কিন্তু, এই ইচ্ছা কিন্তু অমূলক না। তারা তো দেখেছে, তারা নিকট অতীতেও দেখেছে এবং দূর অতীতেও দেখেছে। এটার থেকে তারা পরিত্রাণ চায়। বিশেষ করে এই ছাত্র সমাজ, এই তরুণ সমাজ, এই স্কুল মানে কলেজ গোয়িং ছেলে মেয়েরা যে আত্মাহুতি দিছে, যে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা
এটা এটা মনে করার অনেক কারণ আছে যে তারা ক্ষমতা এখন যারা ক্ষমতায় চলে গেছে বা চলে যাবে বলে আশা করছে তাদেরকেও যে খুব বেশি উচ্ছ্বাস নিয়ে গ্রহণ করছে, অনেক বেশি তাদেরকে নিয়ে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে, এটা কিন্তু মনে হচ্ছে না। এটা যেহেতু মনে হচ্ছে না, তাহলে কি করতে হবে? সংস্কার করতে হবে। সংস্কারটা কি সংস্কার? সংস্কারটা যে রাজনৈতিক সংস্কার, নির্বাচনী সংস্কার। আপনি কিভাবে করবেন? আপনি এরপরে ছিল কংগ্রেস, তারপর কংগ্রেস ক্ষমতার থেকে পাশায় লাথি দিয়া মোদি হটাই দিল, হাসিনা তালাক হইল। হ্যাঁ, কিন্তু ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই মোদির লগে নিকা বসলো। এটা দেশের মানুষ ঠিকই বুঝেছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদির বিছানা। এটা করে দেখান না কি কি স্লোগান দিছিল আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, বিপ্লবী ছাত্র জনতা। শোনেন। এই যে বাংলাদেশকে লুইটে নেওয়ার সুযোগ, হাসিনার পতনে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে। আমি কিন্তু কইতেছি সম্ভাবনা, এখনো হাতছাড়া হয়নি। তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায়। তাহলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরা স্ট্র্যাটেজি বুঝবেন। কি সেটা? আসেন সেটা দেখি। বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজিক অ্যাসেট কি, মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি বাংলাদেশে কি? আওয়ামী লীগ তো বটেই, শুধু কি আওয়ামী লীগ? প্রথম আলো, ডেলি স্টার, সিপিবি, উদিসি, ছায়ানট, মোস্তফা সরোয়ার ফারুকি, আসিফ নজরুল, টিআইবি। দেখেন এমনকি বিএনপির মধ্যেও তার স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে। বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে। বিএনপি 11 আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে। দেখেছেন? 2 ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায়। আবার দেখেন 27 সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে। তো বরফ গলা শুরু করেছিল কখন? এটা 23 সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনের সাথে আলাপের পরে। ওটি থেকে গরম আনিছে, তারপরে বরফ গলিচ্ছে গলিচ্ছে গলিচ্ছে। বুঝছাও? তো কি আলাপ হয়েছে? কিছু বলছে আমাদের? কইছে কয় নাই। ক্যাঙ্কা করে বরফ গলিচ্ছে। ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি? মানে তো ট্রানজিট দিতে হবে, চাকরি দিতে হবে, পণ্য কিনতে হবে, চীনকে অ্যাক্সেস দেওয়া যাবে না। তবে চিকেন নেককে সুরক্ষিত রাখতে হবে, বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে, রোগী পাঠাতে হবে দলে 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 দলে। আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না। সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মারবে আর মাইরে টাঙায় রাখবে কাটাতারে। আর কি? পানি বন্ধ করে দিবে সব নদীর, আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে। এটার নামই ভারতের বন্ধুত্ব। আবার ইন্ডিয়ান মিডিয়াত বিএনপির মহাসচিব মির্জা ভাই আবার কি কইছে দেখেন, আমি পড়ে শোনাচ্ছি ওদের। এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপির নয়, বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত। আপনি রাখবেন, রাখেন, অন্য সবাই দেখেন কেন? কারণ আবার কইছে, কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। তো কি হয়েছে? আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে, তাই নাকি? কি কি আছে? কইছে খাদ্যশস্য, চাল, ডাল, আদা, মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি। হ্যাঁ মির্জা ভাই, পেঁয়াজটা বাদ পড়িছে, ওটা যুক্ত করে দিতেন। ভমা ভমা পেঁয়াজ। আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই? এই গায়ে নিয়ে দেশ চালাইবেন? আদা আসে মিয়ানমার থেকে। আপনার প্রিয় পত্রিকা প্রথম আলোর রিপোর্ট দেখেন, এডিটর সাহেব দেখে দেন, কুটি লিখেছে মিয়ানমার থেকে আসে। আদার মূল উৎস এখন মায়ানমার, আগে ছিল চীন। জি, আদা ইন্ডিয়া থেকে আসে না, আসলেও অল্প আসে আপনার হেসেলের জন্য। আপনার ইন্ডিয়ান আদা তো পছন্দ, সেজন্য আপনার জন্য আনে আর কি। বুঝছাও? তো এই যে প্রথম আলো পত্রিকার জন্য কাইন্ডা যে বুক ভাসান মির্জা ভাই, পড়া লাগবি তো নাকি? হ্যাঁ, তো পড়েন না। আপনি পড়লে তো ভুলটা করিছিলেন না, না হলে আর্গুমেন্ট তৈরি করবেন কেমনে? হাঙ্কের মতো ইউটিউবার, 2 পয়সার ইউটিউবারদের কাছে ধরা খেবেন এভাবে। আবার দেখেন 8 ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন বলে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করবো। বাবা, নেতারা বলে এক কথা, বড় নেতারা বলে এক কথা, ছোটরা বলে আর এক কথা।
বুঝি না আপনাদের পলিসি কি। আপনাদের পলিসি আগে ঠিক করেন, একটা পলিসি ঠিক করেন। 100টা পলিসি 100 জন কইলে তো মুশকিল, আমরা তো বুঝতে পারবো না, আমরা তো কম বুঝি, বুঝেন না, মুখ্য শিক্ষক মানুষ। একজন কইবেন বন্ধুত্ব আর একজন কইবেন সশস্ত্র সংগ্রাম, কোনটা ঠিক এটা কন আপনারা। বিএনপির লোকেরা কয় সশস্ত্র সংগ্রাম করবে, আর এই বিএনপির লোকেরা আমাকে কয় উগ্রবাদী। দেখেছেন? হ্যাঁ দেখেছেন কি অবস্থা? এই বিএনপি নাকি দেশ চালাবি। আচ্ছা এবার আসেন জামাতের প্রসঙ্গে। আবার জামাতও বলে যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না। হ্যাঁ, আবার জামাত বলছে ভারতের বন্ধুত্ব চায়, কিন্তু ইন্ডিয়া কি কয়? জামাতের বন্ধুত্ব চায়, ইন্ডিয়া কইছে জামাতের সাথে ইন্ডিয়া কোনো সম্পর্ক করবে না। তাও হ্যাংলার মতো বারবার যাবি এটি। আর তার তো মর্যাদা সম্পন্ন রাজনৈতিক দল হইতে তো জীবনের মতো এই কথা বলার কথা না। আচ্ছা এটা বলেন, জামাত ইসলামের ভাইয়েরা বলেন, আপনাকে যদি জিজ্ঞেসই করে ভারতের সাথে বন্ধুত্ব চান কি, আপনি তো কইবেন ডিপ্লোম্যাটিক্যালি কইবেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে শত্রুতা চাই না, কইলেই তো হয়। আলাদা করে ভারতের কথা কয়া লাগে কেন আপনাদের? তার মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকবি। ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে দুইটা ঘটনা ঘটবি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে, কিছুটা শক্তিশালী হবে, প্রতিষ্ঠানগুলোটা শক্তিশালী হবে। বিএনপি কলে দ্রুত জনপ্রিয়তা হারিতেছে, বিভিন্ন জায়গায় যা দখল টকল হচ্ছে না, এগুলা কিন্তু বিএনপির কোনো প্রেস্টিজ থাকিচ্ছে না। এটা বিএনপির নেতারা জানে কিনা জানি না, কয়া রাখলাম, আগে থেকে সতর্ক করে দিলাম, দ্রুত অজনপ্রিয় হইতেছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোনো পজিশন নাই। আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই স্থানে যদি নতুন কোনো রাজনৈতিক শক্তি দখল করে নেয় তাহলে তো ইন্ডিয়ার গোয়ামারা সারা। কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে, তাই তার কাজ হচ্ছে প্রফেসর ইউনূসকে এই প্রচারণা দিয়া, হিন্দু নির্যাতন অমুক তমুক দিয়া তার ব্যস্ত করে ভয় পাওয়া দেওয়া, যেন উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়া চলে যান। আর এটা কাজ হইতেছে কলে। প্রফেসর ইউনূসের শিক্ষা উপদেষ্টা কইছে 1 বছরের মধ্যে নির্বাচন হবে। এরপরে আবার সবাই হাউকাউ করে উঠছে, না 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 এটা ব্যক্তিগত মতামত, অপূর্ব জাহাঙ্গীর এটা উনারে কইয়া দিছে ইন্ডিয়া। আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া। হাসিনার উন্নয়নের গল্প শুনাইতো উনি লিখেছিল, ভুলে যায় না? এটা সাহেব দেখান উনি কেমনে হাসিনারে তেলাইতো, দেখেছেন উন্নয়নের গল্প? এগুলো কাইনে তো বানাইছেন সব উপদেষ্টা, সব বাকশালী করে উপদেষ্টা বানাইছেন আপনারা। দ্রুত নির্বাচন না হইলে, নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে। এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। সে চাইতেছে দ্রুত নির্বাচন। এইটাই এত ভারতীয় ক্যাম্পেইনের মূলে, আর কিচ্ছু না। নির্বাচনের ঘোষণা আসবে, ভারতীয় সব ক্যাম্পেইন থেমে যাবে, আপনি লিখে নিন। এইবার প্রফেসর ইউনূসকে কই, এই যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন মেটার সাথে বসছেন দেখলাম, এইটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারত তারা তো নিষ্ক্রিয় হয়ে গেছে। 2 মাসে সিচুয়েশন পাল্টায় দেওয়া যায়। দেশের মানুষ জানে বন্দুকের গুল্লি মিস হইতে পারে, এই বান্দার পরিকল্পনা মিস হবে না। অনেক পরিকল্পনা দিচ্ছে, আপনার চোখে পড়ছে কিনা জানি না, কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড কইরা বলার বিষয় না, অন্যগুলো ইউটিউবে এপিসোড কইরা কইছি, বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টায় দেবে, তাই না? তাই এটা শুধু আপনারে কইতে হবে, আপনারে চাইতে হবে সাহায্য, আমরা বাহিনী নিয়ে ঝাঁপায় পড়ব। আমি আবারও বলি, আপনি এবং একমাত্র আপনি চাইলেই সাহায্য করব, বান্দা হাজির থাকবে। বিপ্লব করছি যেটুকুই ভূমিকার থেকে করছি তো, রাখছি তো, অল্প হোক কম হোক বেশি হোক, বেকার খাটছি অনেক কিছু স্যাক্রিফাইস করে এই কাজগুলো করি, তার খাটবো না তো বেগার। কারণ আপনার সরকার চরমভাবে বিপ্লবের শক্তিকে উপেক্ষা করছেন। আমেরিকা গেলেন, একবার কনক সারোয়ার আর ইলিয়াসের ডেকে ধন্যবাদ দিতে পারতেন না? দেন নাই তো। অনেকের সাথে দেখা করেছেন, এই 2টা মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না? ডাকলেই চলে আসতো, ওদের ভূমিকা কি কম? যারা ফ্যাসিবাদের আমলে বিকল্প মিডিয়ার দায়িত্ব পালন করলো তাদের সামান্য রিকগনিশন দেন নাই, উল্টা ফারুকের মতো মালরে উপদেষ্টা বানাইছেন, শফিকের মতো মুজিব প্রেমিকের বানাইছেন প্রেস সচিব। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্যাম্পেইনকে নিউট্রালাইজ করার দায়িত্ব কার? আপনার প্রেস সচিবের। তো ওই কি দায়িত্ব পালন করতে পারছে? পারে নাই। পারবে কেমন করে? তো জানি না কেমনে কাজ করতে হয়। ওর তো আগে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল, করিছে? করে নাই। আপনার তো এই জেনজেডের সাথে একটা কানেকশন তৈরি করা উচিত ছিল না? সেটা কে করে দিবে? প্রেস সচিবই তো করে দিবে। প্রেস রিলিজ দেওয়া কি মিডিয়া স্ট্র্যাটেজি নাকি?
আর ওই যে সাংবাদিকদের সাথে কথা বলা এটা মিডিয়া স্ট্র্যাটেজি নাকি? এটা তো না, মিডিয়া স্ট্র্যাটেজি অন্য জিনিস। ওই জানেই না ক্যাঙ্কা করে মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা লাগে। আমি আর একটা এপিসোড করবনি ওই মিডিয়া স্ট্র্যাটেজি ক্যাঙ্কা করে তৈরি করতে হয়, কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারতো করবনি আর একটা পরে। তবে আপনি এই ইন্ডিয়ান ডিসইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা 2 মাসে আপনার পরিস্থিতি চেঞ্জ করে দেব, কথা দিলাম। আওয়াজ দিবেন, আমরা আসবো। কন্ডিশন একটাই, আপনাকে প্রফেসর ইউনূস আপনাকে সাহায্য চাইতে হবে। সাহায্য না নিলে অসুবিধা নাই, জাতি জানলো আমরা তৈরি ছিলাম, নিজের কাছেও পরিষ্কার থাকবো, আমরা আমাদের কর্তব্য বিস্তৃত হই নাই। পরিকল্পনা তৈরি আছে, আপনার কাছের লোক আমাদের কাছে চাইছে, তৈরি করে রেখে দিছি, কিন্তু আপনাকে চাইতে হবে। না চাইলে দেব না, আপনি না চাইলে ওই পরিকল্পনা কাগজেই থাকবে, ওটা বাস্তবায়িত হবে না। আপনি চান, পরিকল্পনা বাস্তবায়িত হবে। বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বৈঠক হলো, বিএনপি লং মার্চ করলো, সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোন পর্যায়ে গেল সেই আলোচনা যেমন রয়েছে, তেমনি বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক যে হলো 9 তারিখে, সেই বৈঠকের পরে একটি আলোচনা সব থেকে বেশি করে চলছে, সেটা হচ্ছে শেখ হাসিনার মুখ কি বন্ধ করতে পারবে ভারত, কিংবা ভারত কি শেখ হাসিনার মুখ বন্ধ করবে আদৌ? সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বাংলাদেশ ভারত সম্পর্কের মাঝখানে অন্যতম বড় বাধা এখন তৈরি হয়েছে। সেই বাধাটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনা যেভাবে বিশ্বব্যাপী বিভিন্ন সমাবেশে কথা বলা শুরু করেছেন, আমেরিকায় কথা বললেন, যুক্তরাজ্যে কথা বললেন, এবার জাপানের পালা, জাপানে সমাবেশ করবেন, সেই কথাটাও শোনা যাচ্ছে। এবং জাপানের পরে নিশ্চয়ই আরও অনেক দেশেই এভাবে কথা বলবেন, সেটা তার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। সর্বশেষ যুক্তরাজ্যের সঙ্গে যখন কথা বলেন, সেটা নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ফেসবুকে, সেটা লাইভও হয়েছে। আওয়ামী লীগ কর্মী যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের পেজে, তাদের আইডিতে শেয়ার করেছেন লাইভ, সেখান থেকে দেখা গেছে। ওদিকে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার যে কথাবার্তা, সেই কথাবার্তা প্রচারে গণমাধ্যমের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। এরই মাঝে ভারত বাংলাদেশের বৈঠক হলো। ভারত বাংলাদেশের বৈঠকে, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের কথা জানালেন, কিন্তু জানানোর ফলে কোনো রেজাল্ট হবে কিনা সেই আলোচনাটা এখন সামনে এসে দাঁড়িয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতি করছেন, শেখ হাসিনার মুখ বন্ধ করার কথা বাংলাদেশ থেকে বলা হয়েছে। শেখ হাসিনা যেন রাজনীতি না করেন ভারতে বসে থেকে, সেই কথা বলা হয়েছে। কিন্তু আদৌ ভারত কি সেই কথা শুনবে? ভারত কি শেখ হাসিনার মুখ বন্ধ করে দেবে, বন্ধ করে দিতে চাইবে? সেটা একটা বড় প্রশ্ন। শেখ হাসিনা ভারতে অবস্থানকালে অনেকগুলো ঘটনা ঘটেছে, তার অনেকগুলো ফোন আলাপ ফাঁস হয়েছে এবং ফোন আলাপগুলো পরবর্তীতে যখন আমেরিকার সঙ্গে প্রথম ভার্চুয়ালি যোগাযোগ করে ভার্চুয়ালি আমেরিকার সমাবেশে ভাষণ দিলেন, তখন ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল যে এর আগের ফোন আলাপগুলো কোনো তৃতীয় পক্ষ ফাঁস করেনি, এটা পরিকল্পিতভাবেই আওয়ামী লীগের তরফ থেকেই করা হয়েছে, কর্মীদের চাঙ্গা করার জন্য করা হয়েছে। এরপরে যখন আমেরিকার সঙ্গে ভার্চুয়াল কথাবার্তা শুরু হলো, তিনি সশরীরে দেখা দিলেন, তারপরে ভাবা হচ্ছিল যে যুক্তরাজ্যে আর এক ধাপ হয়তো এগোবেন, এমন আলোচনাও ছিল যে যুক্তরাজ্যে তিনি সশরীরে গিয়ে ভাষণ দেবেন, সেটা হয়নি। এবার তিনি অডিও কনফারেন্স করলেন যুক্তরাজ্যের একটা সিনেমা হল রুমে, তার এই অনুষ্ঠানের আয়োজন করা হলো, সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দিলেন এবং সেই ভাষণে দেখা গেল আওয়ামী লীগের পালিয়ে যাওয়া অনেক নেতারা সেখানে উপস্থিত ছিলেন, সশরীরে উপস্থিত ছিলেন, সাবেক এমপি মন্ত্রীরা পর্যন্ত উপস্থিত ছিলেন। এরপরে জাপানের পালা, জাপানেও তিনি এভাবেই বক্তৃতা করবেন, সেটা ভার্চুয়ালি হতে পারে, অডিও কনফারেন্সের মাধ্যমেও হতে পারে। জাপানের পরে কোন দেশ, সেই প্রশ্নটা যখন আসছে, তখন ভারত শেখ হাসিনার এই রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করবে কিনা। বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারি করছে, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে
তারেক জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড প্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার উদ্যোগ নিয়েছিল এবং তারেক রহমান যেহেতু শাস্তিপ্রাপ্ত আসামি ছিলেন, শাস্তিপ্রাপ্ত আসামির কোনো বক্তব্য গণমাধ্যমে যেন প্রচার করা না হয় এরকম আইন জারি করা হয়েছিল। কিন্তু সেই আইন লঙ্ঘন করে 21 টেলিভিশন তারেক জিয়ার একটি ভাষণ প্রচার করায় 21 টেলিভিশনের তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম তাকে অ্যারেস্ট করা হয় এবং তিনি অনেক দিন জেলে ছিলেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তিনি আবার ফিরে আবার 21 টেলিভিশন দখলে নিয়েছেন, দখল ফিরে পেয়েছেন। মাঝখানে 21 টেলিভিশন দখল হয়ে গিয়েছিল, অন্য একটি কোম্পানি এই টেলিভিশনটা চালাচ্ছিল সরকারি ছত্রছায়ায়, সেরকম দৃশ্য দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগ সরকার তারেক জিয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়ে এক ধরনের যে স্বৈরাচারী মনোভাব দেখিয়েছিল, ঠিক একই রকম স্বৈরাচারী মনোভাব তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার দেখাচ্ছে, এমন আলোচনাও রয়েছে। এই সরকারকে অনেক ক্ষেত্রেই শেখ হাসিনা সরকার যে ভুল করেছে, যে সমালোচিত কাজগুলো করেছে সেই কাজগুলো তারাও করছে, এমন আলোচনা তো রয়েছে। বাংলাদেশে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, যেটা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে নাড়া দিয়েছে, সংখ্যালঘু নেতা চিন্ময় প্রভুকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে এবং সেই গ্রেপ্তারটা না করলেও চলতো। এই মামলাটা যিনি করেছেন বিএনপির একজন এলাকার নেতা, তাকে বিএনপি আবার পরবর্তীতে বহিষ্কার করেছিল। বহিষ্কার করার পরেও সেই মামলাটা তুলে নেওয়া হয়নি। কেন তুলে নেওয়া হয়নি? কেন ওই মামলাতে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে জলটা ঘোলা করা হলো, সেই প্রশ্নটাও উঠছে। সরকার কেন এই কাজ করলো? যেহেতু একজন সাধু সন্ন্যাসী, ইসকন আন্তর্জাতিক একটা সংগঠন, এই কাজটা না করলেও পারতো, একটা সমাধান অন্যভাবে করা যেত। এই আলোচনা যখন চলছে তখন শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা যাবে কিনা সেই আলোচনাটা এখন সামনে এসে দাঁড়াচ্ছে। আলোচনা যেটাই হোক, শেখ হাসিনার মুখ বন্ধ করবে কি ভারত? আপনার কি তাই মনে হয়? শেখ হাসিনা ভারতের শুধু নয়, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বব্যাপী সব থেকে ভালো যে 2-4 জন বন্ধু রয়েছে তার মধ্যে শেখ হাসিনা একজন। যদিও সেটা একটা ম্যাজিক্যাল ঘটনা। শেখ হাসিনার সঙ্গে বিজেপির সম্পর্ক, আওয়ামী লীগের সঙ্গে বিজেপির সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। একটা মেটিকুলাস প্ল্যান চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামী নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বাধা হিসাবে সামনে আসবে একটা রাজনৈতিক দল, আর সেই দলটা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আসা একটা রাজনৈতিক দল। আর সেই রাজনৈতিক দলটিকে যিনি লিড করবেন, একসময় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করেছেন, আর এই মুহূর্তে 5ই আগস্টের যেই ঘটনা, সেই ঘটনারও অন্যতম কি বলা হয় যে ধরেন হিরোই বলা যায়, সার্জিস আলম। দর্শক, সার্জিস আলম আজকে যে কমিটিতে একটা পদ পেয়েছে, একটা বিশাল পদ পেয়েছে, এই পদটার আপনি যদি একটু বিশ্লেষণ করেন, এটার গুরুত্বটা হচ্ছে ইন ফিউচার যে রাজনৈতিক দলটা লঞ্চ হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই দলটার হয়তো খুবই প্রধান একটা ভূমিকা আমরা সার্জিস আলমকে দেখতে পাবো। হয়তো সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক অথবা আরও যেই লেভেলে আছে আমরা হয়তো তাকে দেখতে পাবো। তো যাই হোক, জাতীয় নাগরিক কমিটি আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের বাহিরে আরেকটা শক্তি। যদিও তারা কোনো রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেনি, বাট তাদের মধ্যে যারা আছে তারাই বৈষম্য বিরোধী, আবার তাদের মধ্যে যারা আছে তারাই সরকারে আছে। সব কিছু মিলে একটা সিস্টেম তৈরি হচ্ছে। আবার এই জাতীয় নাগরিক কমিটি যেই গেল কয়েকদিন যাবত যে ভূমিকা রেখেছে, সেখানে বোঝাই যাচ্ছে যে তাদের সামনের ইন্টেনশনটা কি ঘটতে যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটির সদস্যপদ আগেই পেয়েছিল সার্জিস। এবার এই জাতীয় নাগরিক কমিটির খুবই গুরুত্বপূর্ণ একটা পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমাদের দ্য ব্লুটুথ বয় সার্জিস আলম। আর এর পাশাপাশি তার আরও 2টা বড় পোস্ট আছে। কোনটা? সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও কিন্তু তার পদ আছে। এবার আজকে তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো। আবারও পড়ছি, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ। ফেসিবাদী ব্যবস্থা বলতে আপনারা যদি মনে করেন শুধু আওয়ামী লীগ, নো, এদেশের রাষ্ট্র ক্ষমতায় অতীতে যারাই গিয়েছে, বিএনপি তারাও ফেসিবাদ কায়েম করার ট্রাই করেছিল, টিকতে পারেনি। আওয়ামী লীগ কায়েম করে ফেলছিল, তারপরও টিকতে পারেনি। আর এই সকল কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্তর মানে হচ্ছে নতুন একটা রাজনৈতিক শক্তি আপনার সামনে আসতে যাচ্ছে। আর সেই শক্তিকে সংগঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য, এই কার্যক্রমকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য যেই লক্ষ্য, সেই লক্ষ্যেই সার্জিস আলমকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক থাকবেন, আক্তার হোসেন সদস্য সচিব থাকবেন, সামান্তা শারমিন মুখপাত্র থাকবেন, সার্জিস আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন। ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেসার গ্রুপ হিসাবে গত 8ই সেপ্টেম্বর আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক কমিটি। পরে নভেম্বরে কমিটিতে সদস্য হিসাবে জায়গা নিয়েছিল সার্জিস আলম। আর এবার সবাইকে ডিঙিয়ে এই সংগঠনটির গুরুত্বপূর্ণ এই পদে বসেছে। সার্জিস হাসনাতদের আপনি যদি দেখেন, তাদের কর্মকাণ্ড সারা বাংলাদেশে টোটালি পলিটিক্যালি একটা পাওয়ার, যেটা সামনে আসার জন্য অনেকে অপেক্ষা করছেন। অনেকে মনে করছেন আওয়ামী লীগ বিএনপির বাহিরে একটা শক্তি চাই। আবার তাদের যিনি একজন মাস্টার মাইন্ড মাহফুজ কিন্তু বলছিল পুরনের সাথে নতুনের একটা যুদ্ধ বাঁধবে। পুরনো বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, আমরা যতটুকু বুঝি, যে পুরনো যে রাজনৈতিক ধ্যান ধারণা বা পুরনো যে রাজনৈতিক সিস্টেম, এই যে বাংলাদেশে এই মুহূর্তে এটা কিন্তু চারদিকে আছে। ধরেন বিএনপি ক্ষমতায় এখনো আসে নাই, জামাতও ক্ষমতায় আসে নাই, বাট বাংলাদেশের অনেক জায়গায় বিএনপি 80%, জামাত হয়তো 20%। ঘটনা কিন্তু ঘটছে। তবে জামাতের সাথে বিএনপির বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব হচ্ছে, টুকিটাকি তাদেরও কিন্তু সমালোচনার জায়গায় তৈরি হয়ে গেছে। আর বিএনপির 80% নেতাকর্মী গ্রাম ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, শহর ভিত্তিক লুটপাট, আওয়ামী লীগ যে চাঁদাবাজিগুলো করতো এগুলোতে বিএনপি এখন কানেক্টেড, আওয়ামী লীগ যে লুটপাট করতো এগুলোতে বিএনপি কানেক্টেড হয়ে গেছে। ইভেন থানা, পুলিশ, স্থানীয় প্রশাসনে প্রভাব বিস্তার করা, বাজার কমিটি থেকে শুরু করে স্কুল কমিটি, সকল জায়গায় প্রভাব বিস্তার করা আপনি দেখেন অলরেডি হয়ে গেছে। এখন এই যে কাজগুলো হচ্ছে, এগুলা কি জনগণের ম্যান্ডেট নিয়ে হচ্ছে? না, আওয়ামী লীগ নাই, মাঠখালি বিএনপি আসবে, পাবলিক এটাকে মেনে নিচ্ছে। তো এই যে ফেসিবাদী সিস্টেম, এইটাও একটা ফেসিবাদী সিস্টেমই। এই সিস্টেমটাকেই বিলোপ করার জন্য জাতীয় নাগরিক কমিটি অথবা নতুন একটা রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা বাংলাদেশের সচেতন অনেক নাগরিক আছে। আমরা যারা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জামাত করি, জাতীয় পার্টি করি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, এগুলো আমরা পছন্দ করি না। আমরা চাই না আমাদের দলের কোনো লোক লুটপাটে ব্যস্ত হোক, মানুষকে মিথ্যা মামলা দিয়ে একটা হয়রানি করাক অথবা পেশি শক্তি ব্যবহার করুক, এগুলো কিন্তু পছন্দ করি না, তাই না? কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে কথা বলা, সমালোচনা করা, এগুলো অনেক পে করতে হয় ব্যক্তি জীবনে। আপনি নানানভাবে ঝামেলায় পড়বেন, আপনাকে হয়রানি করা হবে, ধমক দেওয়া হবে, জেল খাটানো হবে, মিথ্যা মামলা দেওয়া হবে, হাত পা ভেঙে দেওয়া হবে। এই যে ফেসিবাদী সিস্টেম, যে সিস্টেমের বিরুদ্ধে আপনি সমালোচনা করলেই আপনি বাটে পড়বেন, দল থেকে বহিষ্কার হবেন, অনেক কিছুই আছে। সেই সিস্টেমের বিপরীতে একটা নতুন সিস্টেমের চেষ্টা করছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, বিএনপিকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং আমাদের দেশের বর্তমানের নেতাকর্মীদেরকে নিয়েও কথা হচ্ছে। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা তো সবাই জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা হচ্ছে এবং এই ঝামেলাকে কেন্দ্র করে অনেকে বলতেছে তারা নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। এইসবই কিন্তু আমরা এতক্ষণ এই ক্লিপগুলা দেখে বুঝতে পেরেছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা ছোট্ট করে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।